কেমন আছো সবাই? তো আজকে আমাদের টপিক হলো সান্দ্রতা। সান্দ্রতা কি সেটা বলার আগে একটা উদাহরণ তোমাদেরকে দিই। মনে করো তোমার কাছে মধু আছে আর জল আছে। একটু মধু পড়ে গেছে মেঝেতে আর একটু জল পড়ে গেছে, দেখবে জলটা খুব তাড়াতাড়ি গড়িয়ে যায়, কিন্তু মধুটার ক্ষেত্রে সেরকম হয় না। মধু কি হয়, আস্তে আস্তে যায়। তো এর কি কারণ সেইটা আমি পরে ব্যাখ্যা করছি। তো তার আগে এই যে টপিকটা আমি শুরু করছি, এটা হচ্ছে প্রবাহীর অদৃশ্য নিয়ম। তো প্রবাহীটা কি আমাদেরকে প্রথমে জানতে হবে। প্রবাহী মানে যে জিনিসগুলো প্রবাহিত হয়। তো কি প্রবাহিত হয়? তরল এবং গ্যাস। তরল প্রবাহিত হতে পারে এবং গ্যাস এও প্রবাহিত হতে পারে। তো এদেরকে বলা হয় প্রবাহী। তো প্রবাহীর একটা নির্দিষ্ট ধর্ম আছে। সেই ধর্মটা কি? সেই ধর্মের জন্য বিভিন্ন রকম ঘটনা আমাদের চারপাশে দেখতে পাই। যেরকম ধরো বৃষ্টির ফোঁটা, সেটা মেঘ থেকে যখন বৃষ্টির ফোঁটা পড়ে খুব সহজে পড়ে, একই বেগে পড়ে। মাঝে মাঝে দেখবে ঝড়ের সময় ঘরের চাল উড়ে যায়। তারপরে দেখবে যে মাছ খুব সহজে জলের ভিতর দিয়ে সাঁতার কেটে যেতে পারে। এই সমস্ত ঘটনার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমরা এখন আমাদের এই টপিকের মাধ্যমে জানব। সান্দ্রতাটা কি? মনে করো কোনো একটা তরল প্রবাহিত হচ্ছে। তো তরল যখন প্রবাহিত হয়, যেই রকম কঠিনের ক্ষেত্রে যেরকম আমরা দেখে এসেছি ঘর্ষণ বল কাজ করে, যখন একটা কঠিনের উপর দিয়ে আর একটা কঠিন যখন ঘষে এরম যাওয়ার চেষ্টা করে তখন কি হয়, দুটো কঠিনের স্পর্শতল বরাবর একটা বল কাজ করে। সেই বলটাকে আমরা বলি কি, ঘর্ষণ বল। তো সেই রকম তরলের ক্ষেত্রে কিংবা গ্যাসের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। তো তরল যখন প্রবাহিত হতে থাকে তখন তরলের বিভিন্ন স্তর আছে। সেই স্তরগুলো কি করে, একে অপরকে টেনে ধরে থাকে, অর্থাৎ একে অপরকে সামনের দিকে আগিয়ে যেতে বাধা দেয়। তো এটাকে আমরা বলতে পারি এক ধরনের ঘর্ষণ বল, তাই তো, যেটা তরল এবং গ্যাসের ক্ষেত্রে কাজ করে। তো এই ঘর্ষণ বল, এইটারই আমরা নাম দিচ্ছি সান্দ্রতা। কেন এই সান্দ্রতা বলটা কাজ করে? তার কারণ হচ্ছে যে ওই যে তরল কিংবা গ্যাসের অণুগুলোর মধ্যে একটা বল কাজ করে, যেই বলটার নাম হচ্ছে আসঞ্জন বল, অ্যাডহেসিভ ফোর্স। ওই আসঞ্জন বলটার জন্যই কি হয়, একটা আপেক্ষিক গতির সৃষ্টি হয়। তলগুলো যখন একে অপর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাদের মধ্যে একটা কি হয়, রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক গতির সৃষ্টি হয়। সেই আপেক্ষিক গতির জন্যই কি হয়, এই ভিসকসিটি বা সান্দ্রতা বল কাজ করে। ঠিক আছে, অর্থাৎ কি না, এই দেখো সবচেয়ে যে নিচের যে তলটা আছে তরলের, সেই তলটার বেগ হচ্ছে কি হবে, সবচেয়ে কম হবে। আর একদম যে সবচেয়ে উপরের স্তরটা আছে সেই স্তরটা হচ্ছে সবচেয়ে বেগ ও সবচেয়ে বেশি হবে। ঠিক, তো যে তরল যত সান্দ্র হয়, সেই অর্থাৎ যে তরলের সান্দ্রতা যত বেশি হয় সেই তরলের বেগ কি হয়, তত কম হয়। যেরকম প্রথমেই আমি তোমাদেরকে যে উদাহরণটা দিলাম, কি উদাহরণ দিলাম, মধু আর জল। তো মধু দেখবে খুব কম গড়ায় আর জল খুব তাড়াতাড়ি গড়ায়। এর কারণ কি? এর কারণ হলো মধু হচ্ছে বেশি সান্দ্র, জল হলো কম সান্দ্র। তাহলে তোমরা বুঝতে পেরেছো কেন এরকম হয়। তো আমরা এবার দেখে নেব যে সান্দ্রতার সঙ্গে কঠিনের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে, সেই ঘর্ষণের সাথে সান্দ্রতার পার্থক্য কোথায়। তো সান্দ্রতা আর ঘর্ষণ খানিকটা একই রকম মনে হলেও সান্দ্রতা কিন্তু ঘর্ষণ বলের থেকে অনেকটা আলাদা। কেন? তার কারণ হলো ঘর্ষণ কিন্তু স্পর্শতল, মানে দুটো কঠিন একটা যখন আরেকটার উপর দিয়ে ঘষে যাচ্ছে তখন কি হচ্ছে, তাদের স্পর্শতল বরাবর ঘর্ষণ বল কাজ করছে। কিন্তু ঘর্ষণ বলটা কিন্তু স্পর্শতলের যে ক্ষেত্রফল সেটার উপর নির্ভর করে না, কিন্তু সান্দ্রতার ক্ষেত্রে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ঠিক আছে, আরেকটা বিষয় হলো যে যখন দুটো বস্তু স্থির থাকে, কঠিনের ক্ষেত্রে দুটো বস্তু যখন স্থির থাকে তখন কিন্তু ঘর্ষণ বল থাকতে পারে, কিন্তু প্রবাহী যদি স্থির থাকে অর্থাৎ তরল যদি স্থির থাকে তাহলে কিন্তু সান্দ্রতা কাজ করে না। তো এটাই হলো কি পার্থক্য, সান্দ্রতা আর ঘর্ষণের পার্থক্য। এরপর আসছে সান্দ্রতাঙ্ক। তো যখন আমরা জানলাম সান্দ্রতা, এবার সান্দ্রতাটাকে মাপার জন্য একটা স্কেল বানানো হয়েছে, সেইটার নাম হচ্ছে সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। তো সান্দ্রতাঙ্ক কি? সান্দ্রতাঙ্ক দিয়ে অ্যাকচুয়ালি সান্দ্রতাটা মাপা হয়। সান্দ্রতাঙ্ক হচ্ছে যে প্রবাহীর দুটো স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগটাকে বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে সেইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক।
ঠিক আছে, অর্থাৎ কি না কোনো প্রবাহীর সান্দ্রতা কতটা শক্তিশালী সেইটা মাপা হয় সান্দ্রতাঙ্ক দিয়ে। তো আমাদের দুরকম একক হয় জানো, সিজিএস আর এসআই। সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে, সান্দ্রতাঙ্কের একক হচ্ছে পয়েজ, আর এসআই পদ্ধতিতে হচ্ছে পাস্কাল সেকেন্ড। তো পয়েজ আর পাস্কাল সেকেন্ডের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 পাস্কাল সেকেন্ড সমান 10 পয়েজ। ঠিক আছে, এবার দেখো মাছ আর বুলেট এগুলোর আকার কেন এই রকম নির্দিষ্ট হয়। তার কারণ হলো যে এই নির্দিষ্ট আকারের জন্যই মাছ হচ্ছে জলের মধ্য দিয়ে খুব কম বাধা অতিক্রম করে জলের মধ্যে ঘোরাফেরা করতে পারে। তো মাছের এই আকৃতির সঙ্গে জলের বাধা কম হওয়ার কি সম্পর্ক, তাই তো? তো এই যে মাছের আকৃতি, দেখো এখানে এই যে লাইনগুলো দেওয়া আছে, এইভাবে যে তরলটা এরকমভাবে যদি তরল প্রবাহিত হয় এই শেপে, এইগুলোকে বলা হয় ধারারেখ গঠন বা স্ট্রিম লাইন। তো ধারারেখটা কি? ধারারেখ গঠন হলো এমন একটা গঠন, যেই রকম গঠন হলে এরকম যদি গঠনটা হয় তাহলে সেই ক্ষেত্রে হবে কি, প্রবাহীর বাধা সবচেয়ে কম হবে। তো সেই জন্য এই আকৃতির জন্য মাছ কি করে, তরলের অর্থাৎ জলের বাধা খুব কম হয় মাছের ক্ষেত্রে, সেজন্য মাছ সহজে ঘোরাফেরা করতে পারে। একই রকমভাবে এটা একটা বুলেট যখন বায়ুর ভিতর দিয়ে যাচ্ছে সে তখন কি হয়, বুলেটকে খুব কম বাধা অতিক্রম করতে হচ্ছে, তার কারণ বুলেটের শেপটা দেখো এই রকম হয়। ওকে, এইবার ওই যে বললাম যে ধারারেখ প্রবাহ, যখন প্রবাহী তরল বা গ্যাস হতে পারে সেটা এমনভাবে প্রবাহিত হয় যখন এদের বেগ খুব কম থাকে এবং এদের বেগের অভিমুখ যদি না পাল্টায়, তখন সেই ধরনের প্রবাহটাকে বলা হয় শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ। এইবার মনে করো শান্ত প্রবাহ আছে, এবার কি হচ্ছে, হঠাৎ করে প্রবাহীর বেগ আস্তে আস্তে বাড়ছে। তো যদি প্রবাহীর বেগ বাড়তে থাকে তখন কি হবে, একটা সময়ে গিয়ে একটা সন্ধিবেগ অতিক্রম করবে, সেই সন্ধিবেগ অতিক্রম করা মাত্র কি হবে, প্রবাহী এই রকমভাবে এদিক ওদিক এলোমেলোভাবে ঘোরাফেরা করবে। তো এই ধরনের এলোমেলোভাবে এদিক ওদিক যদি প্রবাহিত হয় সেই ধরনের বেগটাকে বলে টার্বুলেন্ট ফ্লো বা অশান্ত প্রবাহ। বোঝা গেছে? তো টার্বুলেন্ট ফ্লো কোথায় দেখা যায়, দেখবে যখন ঘূর্ণিঝড় হয়, সমুদ্র দেখবে উত্তাল হয়ে যায়, কিংবা এমনিতেও দেখবে যখন ঝড় ওঠে তখন ঘূর্ণির মতো যে হাওয়াটা দেয় সেইগুলো হচ্ছে অশান্ত প্রবাহ। ঠিক আছে, তো বৃষ্টির ফোঁটা যখন মেঘ থেকে যখন বৃষ্টিপাত হয় তখন কি হয়, বৃষ্টির ফোঁটা কি আমাদেরকে বুলেটের মতো আঘাত করে? সেটা হয় না। কিন্তু দেখা যায় যে বৃষ্টির ফোঁটার তো যখন উপর থেকে পড়ছে তখন প্রচণ্ড ত্বরণ নিয়ে নিচে পড়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। দেখা যায় বৃষ্টির ফোঁটা কি হচ্ছে, সমবেগে পড়ছে। তো বৃষ্টির ফোঁটা সমবেগে কেন পড়ছে, তার কারণ হলো, দেখো এই ছবিটা থেকে দেখতে পাবে যে বৃষ্টির ফোঁটা যখন নিচের দিকে নামছে তখন নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে বৃষ্টির ফোঁটার ওজন। আরও দুটো বল এর উপর কাজ করছে, সেটা এক হচ্ছে বাতাসের ধাক্কা যেটা উপর দিকে অর্থাৎ প্লবতা বল যেটা উপর দিকে কাজ করছে, আর একটা হচ্ছে বাতাসের ঘর্ষণ বল অর্থাৎ হচ্ছে সান্দ্র বল, সেটা উপর দিকে কাজ করছে। তো এই তিনটে বলের লব্ধি বল কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তো সেই জন্য কি হয়, যেহেতু লব্ধি বল শূন্য হচ্ছে তাহলে বৃষ্টির ফোঁটার ত্বরণ কি হওয়া দরকার, শূন্য। তার কারণ আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি যে বল হচ্ছে বলের সঙ্গে ত্বরণ সমানুপাতিক। তো যদি বল শূন্য হয় তাহলে ত্বরণ কি হবে, শূন্য হবে। এবার দেখো এই গ্রাফটা থেকে আরও ভালো করে এটা বুঝতে পারবে। মনে করো যদি কোনো বস্তুর উপর লব্ধি বলটা শূন্য হয় তখন বস্তুটা যে নির্দিষ্ট সমবেগে পড়তে থাকে, যে নির্দিষ্ট বেগে পড়তে থাকে, সেই বেগটাকে বলা হয় ওই বস্তুর প্রান্তীয় বেগ। তো এখানে এই প্রান্তীয় বেগে যখন থাকে তখন ত্বরণ কি হয়, শূন্য হয়, অর্থাৎ বস্তু কি হয়, সমবেগে থাকে, তাই তো? তো এরপর আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো, সেটা হচ্ছে বার্নৌলির নীতি। তো এই নীতির উপর ভিত্তি করে অনেক রকম বাস্তব উদাহরণ দেওয়া যায়। তো এই নীতিটা কি বলছে, নীতিটা শক্তি সংরক্ষণশীলতার উপর কাজ করে। তো এটা বলছে যে
যদি কোনো প্রবাহী ধারারেখ প্রবাহে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তির যোগফলটা হচ্ছে ধ্রুবক হয়। ঠিক আছে, তাহলে যদি গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তির যোগফল ধ্রুবক হওয়া মানে কি, যদি গতিশক্তি অর্থাৎ বেগ, তাই তো, গতিশক্তির সাথে বেগের সম্পর্ক, বেগ বাড়লে গতিশক্তি বাড়বে, অর্থাৎ ধরো কোনো প্রবাহীর বেগ যদি বেশি হয় তাহলে তার চাপকে কি হতে হবে, কম হতে হবে। অর্থাৎ বেগ আর চাপ এই দুটো রাশি হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে কোনো প্রবাহীর বেগ বেশি হলে সেই প্রবাহীর কি হবে, চাপ কমে যাবে। তো এর একটা ভালো উদাহরণ দেওয়া যায়। মনে করো প্রচণ্ড ঝড় হচ্ছে, তো মাঝে মাঝে দেখবে কি হয়, ঝড়ের সময় চাল উড়ে চলে যায়, তাই তো। তো ঝড়ের সময় চালটা উড়ে যায় কীভাবে, তো দেখো ঝড় হওয়া মানে হচ্ছে চালের উপর দিয়ে বাতাসগুলো কি হচ্ছে, প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছে। তাহলে চালের উপর দিয়ে যদি বাতাস প্রচণ্ড বেগে প্রবাহিত হতে থাকে তাহলে এখানকার উপরে, ঘরের চালের উপরে কি হচ্ছে, বায়ুর চাপ কমে যাচ্ছে। কিন্তু ঘরের ভিতরে বায়ুর চাপ আগের মতোই আছে, তাহলে ভিতরে চাপ বেশি, বাইরে চাপ কম, তাহলে কি হবে, চালটা উড়ে চলে যাবে। তো এই কারণে ঝড় হলে ঘরের চাল উড়ে যায়। আর একটাও এরকম উদাহরণ দেওয়া যায়, সেটা হলো মনে করো তুমি প্ল্যাটফর্মের পাশে দাঁড়িয়ে আছো, হঠাৎ করে একটা ট্রেন আসছে, চলন্ত ট্রেন, যেটা প্ল্যাটফর্মে থামবে না। দেখবে বারবার অ্যানাউন্স হয় যে ট্রেন আসছে, চলন্ত ট্রেন আসছে, যেন প্ল্যাটফর্মের ধার থেকে দূরে সরে দাঁড়ানো হয়। তো এরকম অ্যানাউন্সমেন্ট কেন হয়, কেন সেটা রিস্কের ব্যাপার, তার কারণ হচ্ছে যে যখন ট্রেনটা প্রচণ্ড বেগে আসছে তখন ট্রেনের যে চারপাশে যে বাতাসটা প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছে, তার ফলে ট্রেনের পাশে বাতাসের চাপ কমে যাচ্ছে। তাহলে ট্রেনের চারপাশে বাতাসের চাপ কমে গেছে, কিন্তু প্ল্যাটফর্মের দিকে বায়ুর চাপ বেশি আছে। তার ফলে কি হবে, বায়ু তোমাকে প্ল্যাটফর্মের দিক থেকে ট্রেনের দিকে ঠেলে দেবে। সেই কারণে হচ্ছে এটা বিপজ্জনক। বুঝতে পেরেছ? তো বার্নৌলির নীতি শুধু বিপদ ডেকে আনে না, এর অনেক ভালো রকম প্রয়োগ আমাদের প্রাত্যহিক জীবনে আছে। যেমন ধরো তোমরা যে পারফিউমের বোতলগুলো ইউজ করো, যে স্প্রে করো, সেই স্প্রেটা কোন নীতিতে কাজ করে সেটা বলছি। সেটা হচ্ছে যখন ধরো এই যে স্প্রেয়ার যন্ত্র, এটা একটা, যখন তুমি স্প্রেয়ারে প্রেস করছো তখন কি হচ্ছে, এই যে নলটার মধ্যে বায়ু জোরে প্রবাহিত হচ্ছে। তাহলে বায়ু এই নলের মধ্যে জোরে প্রবাহিত হলে এখানে কি হচ্ছে, বায়ুর চাপ কমে যাচ্ছে, কিন্তু নিচের দিকে বায়ুর চাপ বেশি আছে। তাহলে কি হবে, বায়ু বেশি চাপ থেকে তরলটা কম চাপের দিকে যাবে। সেই জন্য তরলটা নিচে থেকে উঠে উপরের দিক থেকে স্প্রেয়ার যন্ত্রের মাধ্যমে বাইরে আসে। এইভাবে আমাদের স্প্রেয়ার যন্ত্র কাজ করে। এইবার এতক্ষণ যা পড়লাম সেটা একটু আমরা ঝালিয়ে নিই, ঠিক আছে? তো দেখো, টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগে, ধরো কোনো বস্তু উপর থেকে নিচে পড়ছে, সেটা প্রান্তীয় বেগে পৌঁছে গেছে, তারপরে বস্তুটার কি আরও বেগ বাড়তে পারে? প্রান্তীয় বেগে অলরেডি পৌঁছে গেছে, তারপরেও কি তার বেগ আরও বাড়তে পারে? যেমন তোমাদেরকে ওই বৃষ্টির ফোঁটার উদাহরণটা আমি দিলাম। বৃষ্টির ফোঁটা যখন প্রান্তীয় বেগে পৌঁছে গেছিলো তারপরে তো তার বেগ আর বাড়ছিল না, তাই তো? একটা সম বেগে বৃষ্টির ফোঁটাটা নিচের দিকে পড়ছিল, তাহলে আরও বাড়তে থাকে? এর উত্তর হবে না। পরের প্রশ্ন দেখো, মনে করো ঝড়ের রাতে যখন খুব জোরে বাতাস বইছে তখন বায়ুর চাপের কি পরিবর্তন হয়? বায়ুর চাপ কমে যায় নাকি বায়ুর চাপ বেড়ে যায়? তো বার্নৌলির নীতি কি বলছে, যদি বাতাসের বেগ বেড়ে যায় তাহলে সেইখানে কি হবে, বাতাসের বেগ বেড়ে গেলে বাতাসের চাপ কমে যাবে, তাই তো? তো শেষবেলা দেখো, পুরো যা যা পড়লাম আমরা এখানে একটা সামারি করে দিয়েছি। সেটা হচ্ছে যে প্রবাহী এই নিয়মগুলো মেনে চলছে। কি কি নিয়ম? সেটা হচ্ছে এটা বার্নৌলির নীতি মেনে চলছে। বার্নৌলির নীতিটা কি বলছিল, যে যদি বেগ বাড়ে তাহলে প্রবাহীর কি হয়, চাপ কমে যায়, তাই তো? যেমন ঝড়ে চাল উড়ে যাওয়া, পারফিউমের স্প্রে থেকে পারফিউম বেরিয়ে আসা, এগুলো এই নীতিতে কাজ করে। আরেকটা জিনিস হলো প্রবাহীর বাধা বা সান্দ্রতা। তো প্রত্যেকটা যেরকম কঠিনের ঘর্ষণ আছে সেই রকম প্রবাহীর মধ্যেও ঘর্ষণ কাজ করে, তাই
তো এটাকে বলা হয় সান্দ্রতা। আর হচ্ছে যে 3 নম্বর হচ্ছে প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগটা কি? যেমন বৃষ্টির ফোঁটা যখন উপর থেকে নিচে নেমে আসে তখন তার লব্ধি বলটা শূন্য হয়, আর লব্ধি বল শূন্য হলে বৃষ্টির ফোঁটা কি হয়? সমবেগে একটা নির্দিষ্ট প্রান্তীয় বেগে উপর থেকে নিচে নামতে থাকে। আজকে এই পর্যন্তই, এখানেই শেষ এই টপিক। ভালো থেকো সবাই, টাটা।